brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আর 3টায় 3 মিনিটে 3 খবরে প্রথম যে খবরে আমি নজর রাখবো, এবার ফ্লাড গেট খুলে দিতে চলেছে বিজেপি। কি এই ফ্লাড গেট, কারা ঢুকে পড়বে, জল না অন্য কিছু, সব জানাবো। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একা, তিনি কি আরো একা হয়ে যাচ্ছেন? কারণ দুই সাংসদ তারা তো অন্য কারোর সাথে কথা বলছেন। কারা তারা, কেন বলছি কথা বলবো। আর আমি শুভসজ্জি যে খবরে চোখ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর আরও নানান রকম নতুন নতুন কীর্তির সামনে আসছে। কি জানাবো, তবে শুরুতেই সৈকত, এই ফ্লাড গেট কি? ফ্লাড গেট মানে বিজেপির রাজনৈতিক দরজা। আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য একসময় বলেছিলেন যে যারা এই 4 ঘন্টা 5 ঘন্টায় তৃণমূল থেকে বিজেপি হওয়ার চেষ্টা করছেন, নতুন বিজেপি হচ্ছেন, তাদের জন্য গেট বন্ধ থাকবে। কিন্তু তারপর দেখেছি আমরা বেশ কিছু তৃণমূলের জনপ্রতিনিধি তারা বিজেপিতে যোগ দিয়েছেন, তারপর এ নিয়েও জল্পনা হয়েছে। আর এবার পুরোপুরি ফ্লাড গেট খুলে দিতে চাইছে বিজেপি। আজ মানে এমন খবর সামনে আসছে যেটা সত্যি এই মুহূর্তে বাংলার অনেক মানুষ এই নিয়ে আলোচনা করছেন যে তৃণমূলকে এভাবেই আস্তে আস্তে নেওয়া হবে, নাকি একবারে সব তৃণমূল বিজেপিতে ঢুকে যাবে। যদি নেওয়া হয় তবে এই যদির প্রশ্নে ফ্লাড গেট প্রসঙ্গ সামনে আসছে। কারণ ভালো তৃণমূল, খারাপ তৃণমূল আর বাজবিচাই নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিতে চাইছে বিজেপি। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এক কেন্দ্রীয় বিজেপি নেতা, ভালো তৃণমূল খারাপ তৃণমূল কথার কথা, আমরা বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে চাই, এই কাজে সবাইকে প্রয়োজন। ঘনিষ্ঠ মহলে বক্তব্য কেন্দ্রীয় বিজেপি নেতার। রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, গোটা বাংলায় এই 2-4 জন তৃণমূল সাংসদ বিধায়ক এদেরকে নেওয়াতেই কার্যত এত আলোচনা, এবার ফ্লাড গেট খুলে দিলে কি হবে, সেটা কি আলোচনা হয়েছে বিজেপির অন্দরমহলে? দেখো, বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতারা তারা বলছেন যে এক্ষেত্রে কিছু মানুষের অসন্তোষ থাকবে, তারা এক্ষেত্রে তারা উষ্মা প্রকাশ করবেন, তারা হয়তো বিক্ষোভ প্রদর্শন করবেন, দলের নেতাদের উপর রাগ করবেন। কিন্তু দল চালাতে গেলে যারা দল চালান তারা জানান দলকে শক্তিশালী করতে, মজবুত করতে, এবং সরকারে আসার পর দলে যে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ওঠে, তার ফলে ভোট কমতে থাকে। অর্থাৎ কোন দল যদি সরকারে আসে তার ভোট কিন্তু ক্রমশ 1% হারে 10%, 15% প্রতি বছর কমতে থাকে। সেই ভোট ধরে রাখতে গেলে, অর্থাৎ পরের বার জিততে গেলে নতুন ভোটারদের আনতে হয়, নতুন মানুষকে তাদের দলে যুক্ত করতে হয়। আর সেক্ষেত্রে তৃণমূলই একমাত্র সহজ রাস্তা। এই ধরনের হিসেব কিন্তু কেন্দ্রীয় নেতারা দিচ্ছেন। তারা বলছেন যে ঝাড়াই বাছাইয়ের স্তরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের স্তরে, অর্থাৎ যারা নেতৃত্ব দেবেন তাদের একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি থাকবে, তারা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দায়বদ্ধতা থাকবে, তারা কোন পথে এগোবেন, কোন নীতি নির্ধারণ করবেন, সেক্ষেত্রে দল সেই বিষয়ে হস্তক্ষেপ করবে। কিন্তু কর্মী, নেতা এবং বলা যেতে পারে যে জনপ্রতিনিধি, তাদের পরিচালনা করবে দল। আর সেক্ষেত্রে তাদের নেওয়ার ক্ষেত্রে তৃণমূলের জন্য দরজা কিন্তু খোলা হবে। তোমার মনে থাকে এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য বারবার তিনি বলে আসেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, এই শব্দ তিনি ব্যবহার করেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না, অর্থাৎ বিজেপি তৃণমূলকে নেবে না। কিন্তু কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রী যারা ছিলেন তাদের প্রত্যেককে নিতে হবে। কিন্তু রাজীব, এক্ষেত্রে একটা বিষয় রাজনীতিতে কান পাতলে শোনা যায়, তুমিও জানো, যে বিজেপির নিকটতম এই মুহূর্তে যদি প্রতিদ্বন্দ্বী কেউ থাকে তৃণমূল না বলে অনেকে বলছেন বাংলায় নাকি বাম, কারণ বামেরা ফিরে আসার চেষ্টা করছে। তৃণমূল তো নিশ্চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে যাচ্ছেন। ফ্লাড গেট খুলে দিলে তৃণমূল আরও একা হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হয়ে যাবেন, সেটা পরিষ্কার। কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে অনেকে তো সিপিএম বা বামেদের বলছেন। অবশ্যই দেখো, নিকটতম প্রতিদ্বন্দ্বী একেবারেই বলা যেতে পারে, কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারে। বিজেপির যে ভোট শেয়ার আছে বাংলায় আর বামেদের যে ভোট শেয়ার, সেটা প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে, নিকটতম কিন্তু বামেদের বলা যাবে না। আর অবশ্যই বামেরা বিজেপির প্রধান শত্রু রাজনৈতিকভাবে তারা মানেন, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসকে একেবারে ধূলিসাৎ করে দিতে চাইছে, তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিতে চাইছে। এটা কিন্তু একটা লক্ষ্য বোঝা যাচ্ছে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সকাল থেকে যে নিউজে ছিলাম, যে খবর আমরা দেখিয়েছি,
যে আরো দুজন সাংসদ তারা বিজেপিতে যেতে পারেন কিনা। এক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতারা চাইছেন না রাজীব, তাহলে কি যারা তৃণমূল থেকে বিজেপিতে আসবেন ফ্ল্যাট গেট খুলে দেওয়ার পর আসবেন, এটা জলের মতো পরিষ্কার, অনেকে মুখিয়ে রয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা কি এসে টিকিটও পেয়ে যাবেন? যেভাবে আমরা দেখেছি অনেকে, যে ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি, 3 জন টিকিট পেয়ে গেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে রাজ্যসভায়, একইভাবে তারা টিকিটও পাবেন? দেখো, সেটা দল ঠিক করবে। তবে তোমাকে বলে রাখি যে আমরা 3 জন রাজ্যসভার সাংসদের কথা, তুমি নিশ্চয়ই তাদের কথা বলছো, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই। এক্ষেত্রে চতুর্থ নামটিও যুক্ত করে নাও, তার নাম কোয়েল মল্লিক, তিনিও বিজেপি সাংসদ হয়েই আসবেন দিল্লিতে এবং সেটা সময়ের অপেক্ষা। তিনি নোটিফিকেশন হলে তিনিই প্রার্থী হবেন, তিনি আবার সাংসদ হবেন। এই চুক্তিতেই তারা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, এমনটাই চুক্তি বলা যেতে পারে তাদের সঙ্গে বিজেপি। কিন্তু এই যে যাত্রা শুধুমাত্র সাংসদ বা বিধায়করা, রাজনীতি বিধায়করা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছেড়ে ঋতব্রত তৃণমূল কংগ্রেসে গিয়েছেন, এক্ষেত্রে একেবারে রাজনীতির যারা শিশু পাঠ রাজনীতির কিছুই জানেন না, তারাও জানেন যে ঋতব্রত তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি বিজেপির জন্য পার্কিং লট। এবং এক্ষেত্রে রাজীব, সঙ্গে থাকো সজল ঘোষ, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল দা, ফ্ল্যাট গেট খুলে দেওয়া হচ্ছে যেমনটা খবর, কেন্দ্রীয় বিজেপির একজন শীর্ষ নেতৃত্ব তিনি পরিষ্কার বলেছেন ফ্ল্যাট গেট খুলে দেওয়া হবে। তৃণমূলের সবাইকে বাংলায় কাজ করতে গেলে সবাইকে দরকার, এক্ষেত্রে ভোটের অঙ্কের কথাও সামনে আসছে। আপনারা তৈরি তো, যারা পুরনো বিজেপি? দেখুন, আমরা তো পুরনো বিজেপি বা যাই বলুন, হ্যাঁ, ঘটনা হচ্ছে আমার থেকে তো আপনি আরো পুরনো, কারণ এরম খবর তো আমার কাছে নেই, এরম কোনো কথা তো আমি শুনিনি। হ্যাঁ, এরম তো আপনার কাছ থেকে শুনছি। এবার ন্যাচারালি আমার তৈরি হওয়ার বা না তৈরি হওয়ার বিষয় নয়, আপনারা খবর পরিবেশন করছেন, খবরের দায়িত্ব আপনাদের। কিন্তু সজলদা, যদি এমনটা হয়, আপনারা মানসিকভাবে তৈরি? আমি একটা কথা বলছি, মাছির কবে গোপ গজাবে তবে মাছি মামা হবে, এই নিয়ে আমার টিভিতে রিয়াকশন দিতে হবে, এটাও আমার পক্ষে সম্ভব না। ও বলে বলবো, উলুক দরজা নিশ্চয়ই বলবো, পালাবো না, এটা বলতে পারি। সজলদা, আমি আরেকটা প্রশ্ন না করে পাচ্ছি না, সেটা হচ্ছে 3 জন তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তারা রাজ্যসভায় আবার এলেন, তারা তো এসছেন অলরেডি, সেই ছবিও তো আমরা দর্শকদের দেখাচ্ছি। আমি বললাম তারা এসছেন, আর আপনি বলেছেন ফ্ল্যাট গেট, মানে ফ্ল্যাট গেট মানে বন্যার মতন জল ঢুকবে, মানে অনেকটা বলতে পারেন ওই বাঁধ খুলে দেওয়ার মতন ব্যাপার। হ্যাঁ, দুটো এক নয়, 3 জন সাংসদ এসছেন রাজ্যসভা, তাদের 3 জনকে পাঠানো হয়েছে। সেই 3 জনকে আমার রাজ্যসভায় আমাদের সাংসদ সংখ্যা কম, বিল পাস করতে আমাদের অন্যদের ওপর ভরসা করতে হয়। আমার কাছে দেশের দায়িত্ব অনেক বড়, দেশ অনেক বড় দলের থেকে। হ্যাঁ, তো সেই দেশের প্রয়োজনে হয়তো করতে হয়েছে, এটা ইটস মাই এক্সপ্লেনেশন, এটা আমার ধারণা, আমায় কেউ দলের তরফ থেকে বলেনি, এটা আমার ধারণা। হ্যাঁ, আর বাকি ওই যে আপনি বলছেন যে একদম ওই ফারাক্কা ব্যারেজ খুলে দেবে, এটা আমার জানা নেই, এটা আপনি জানেন, আমার থেকে ভালোই জানেন, তো আমি আপনার থেকে রিয়াকশন নেবো বরং। বেশ সজলদা, অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে, কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজন বাবু, আপনারা তো বহুদিন ধরে বলে এসছেন, এই অভিযোগটা আমরা শুনেছি বহুদিন রাজনীতির সূত্রে, যে বিজেপি তৃণমূল সব এক। এক্ষেত্রে এই যে সরকারে আসার পর তৃণমূলের লোকেদের জন্য ফ্ল্যাট গেট খুলে দিচ্ছে বিজেপি, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। আপনাদের রিয়াকশন কি হবে এখন? না না, এক ঠিক হবে কেন? কখনোই এক হয় না, একটু আলাদা থাকে। নতুন কোনো কথাই এটা না, এটা তো সবাই জানে। আমরা তো অনেকদিন ধরে আগে বলেছি, এই সরকার নির্বাচিত হওয়ার পর, মানে বিজেপির সরকার আসার পর, খুব ক্যাটেগরিক্যালি আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে তৃণমূল হ্যাজ ইনস্টলড বিজেপি, বিজেপিকে বসিয়ে দিয়ে গেছে। এটা না জানার কোনো কারণ নেই। মুকুল রায় কবে বলেছে যাহা তৃণমূল তাহা বিজেপি? ফলে এসব নিয়ে চর্চা অনর্থ। আরএসএস যেভাবে বলবে সেভাবে কতটুকু তৃণমূল কতটুকু বিজেপি তা ঠিক হবে। সুজন বাবু, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে গোটা তৃণমূলটা বিজেপিতে কনভার্ট হয়ে গেল, মানে সবাই চলে এলো, ফ্ল্যাট গেট যেহেতু খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে লড়াইটা তো এবার আপনাদের এবং কংগ্রেসের সঙ্গে হবে। তৃণমূল তো থাকবে না ধরে নেওয়া যাচ্ছে, এখনই যা পরিস্থিতি। না, তৃণমূল থাকলেই বা কি আসলো গেল? তখনও তো তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। তখন তৃণমূল বিজেপি দুটো আলাদা আইডেন্টিটি নিয়ে চলতো। এখন যদি আমি জানি না দুটো আলাদা আইডেন্টিটি রাখবে বলে মনে হয়, যদি দুটো একও হয় তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, নতুনত্ব কি আছে? একটু ইনডাইরেক্ট ছিল, হয়তো ডাইরেক্ট
বেশ, ধন্যবাদ। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি একা করে দেওয়ার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে এমন একটা ধারণা নিয়েই হয়তো ফ্ল্যাট গেট খুলে দেওয়ার পরিকল্পনা, কিন্তু এখনো তো তেমনটা হয়নি। ফলে ধীরে ধীরে একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে ছবিটা, তাই তো শুক্লা? একদমই তাই। তুমি ফ্লাড গেটের কথা বলছিলে না, আমি এই ক্ষেত্রে আরো দুয়ে দুয়ে চার করব দুজনের কথা বলে। সেটা হচ্ছে একটা ছবি আমরা দেখলাম এবং তারপরেই জল্পনা। কি সেই ছবি? কাকলি ঘোষ দস্তিদার একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে কারা কারা ছিলেন? সি.আর. পাতিল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অজয় পোদ্দার পূর্তমন্ত্রী ছিলেন এবং সঙ্গে আরও দুটো চেনা মুখ দেখা যায়। এক হচ্ছে প্রতিমা মণ্ডল আর দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছে রাজীব। এবং সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে, রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল এরা দুজনে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন? একজন রাজ্যসভার সাংসদ এবং একজন লোকসভার সাংসদ। তাহলে এরাও কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একা করে দিয়ে চলে আসছেন কাকলিদের দলে? এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠতে শুরু করেছে, কারণ কাকলি ঘোষ দস্তিদার এই মিটিংয়ের পর সেই ছবি কিন্তু পোস্ট করেছেন। আর তাতেই এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। গতকাল সন্ধ্যায় সংসদ ভবনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে কিন্তু এই ছবি পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, খানিকক্ষণ আগে ফ্লাড গেটের কথা তুমি বলছিলে, আর এই জায়গাতে এই দুজনের ছবি কিন্তু নয়া প্রশ্নচিহ্ন ছুড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট শিবিরের কাছে। এটা বড় প্রশ্ন নয় কি যে এই রাজীব কুমার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং প্রতিমা মণ্ডল, এই দুজন যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের, তারা কি চলে যাচ্ছেন অন্য জায়গায়? দেখো, চলে যাচ্ছেন কিনা এই প্রশ্নের জবাব তারা দিতে পারবেন, কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে। তার কারণ রাজীব কুমার, যিনি আইপিএস প্রাক্তন এবং শুধু তাই নয়, তিনি বিতর্কিত একজন পুলিশ অফিসার ছিলেন। তাকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, মামলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, ধর্নায় বসেছেন। সেই ধর্নায় রাজীব কুমারকে দেখা গিয়েছে। এহেন রাজীব কুমার তিনি এখন বিজেপিতে যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এবং তা নিয়ে জল্পনা সারা দেশে চলছে। রাজীব কুমার রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় শাসক দলের, শাসক শিবিরের সংখ্যা বাড়ানোর প্রয়োজন। ইতিমধ্যে 3 জন সাংসদ ইস্তফা দিয়েছেন, 4 জন ইস্তফা দিয়েছেন, 3 জন বিজেপিতে যোগ দিয়েছেন এবং কোয়েল মল্লিক তিনি অতি শীঘ্রই তিনি নোটিফিকেশন হওয়ার পর বিজেপিতে যোগ দেবেন এবং তিনি রাজ্যসভায় তিনি পৌঁছবেন। রাজীব কুমার সেই তালিকায় নাম লেখাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। রাজীব কুমার ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে তিনি যা যা করেছেন, তাকে যা যা করতে হয়েছে, তিনি সরকারি আধিকারিক হিসেবে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করেছেন। আর এত সবের মধ্যে গতকাল সি.আর. পাতিলের মিটিংয়ে কাকলি ঘোষ দস্তিদারের পাশে দেখা গিয়েছে তাকে, এবং সূত্রের খবর বেশ কিছুক্ষণ ধরে তারা কথা বলেছেন। সঙ্গে প্রতিমা মণ্ডলও ছিলেন। এই দুই সাংসদকে নিয়ে নতুন করে জল্পনা হয়েছে। পরবর্তী সময় কি করেন সেদিকে অবশ্যই রাজীব আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে এই পুরো বিষয় নিয়ে যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ প্রবীণ সাংসদ, দমদমের সাংসদ সৌগত রায়, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আমরা নাকি এই খবর ভাসিয়ে দিচ্ছি, আমরা নাকি গুজব তৈরি করার চেষ্টা করছি। তিনি জানেনই না যে এই ধরনের একটা বৈঠক হয়ে গিয়েছে। কি বলেছেন সৌগত রায় ফোনে আমাদেরকে শোনান। আমি জানি না, প্রতিমা মণ্ডল তো আমার সাথে ছিলেন 5টা থেকে 6:30 অব্দি। তার আগে পেট্রোলিয়াম কমিটিতে ছিলেন। আপনারা এই খবরগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কোনো সত্যতা যাচাই না করে। আমি একেবারে ঠিক বলে মনে করছি না। আমরা ভাসিয়েছি কি না ভাসিয়েছি সেটা আপনি বিচার করে নিন সৌগত বাবু, কিন্তু দিন কয়েক আগে কাকলি ঘোষ দস্তিদার তিনি নিজে উল্লেখ করেছেন 20 জন তো আছেনই, সেই সঙ্গে আরো 2 জন নাকি যোগাযোগ রাখছেন। সেই 2 জন এই 2 জন নয় তো? কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন তার সেই পুরনো বক্তব্য শোনাবো। এত অনৈতিক ব্যাপার স্যাপার ওই দলের সামনে আসছে যে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং এটা ঘটনা যে 2 জন যোগাযোগে আছেন। কারা আসবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে, এটা যেমন ক্রমশ প্রকাশ্য, আর তার পাশাপাশি এই যে ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়ের কীর্তিগুলো ক্রমশ প্রকাশ্য, তাই তো সব্যসাচী? একদমই একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। শালবনীতে সরকারি জমি বিক্রির অভিযোগ উঠছে। এবার জমির চরিত্র বদল করে রায়ত জমি দেখিয়ে সেটা বেচে দেওয়া হয়। সেখানে পেট্রোল পাম্প হয়েছে, হোটেল হয়েছে, একাধিক বাড়ি হয়েছে। শালবনীর মহেশ্বরপুর মৌজায়
একেবারে নাম্বার বলছি, জেল নাম্বার 465, খতিয়ান নাম্বার 314। এটা ধানি জমি ছিল, রাজ্য সরকারের নামে ছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই জমি কনভার্সন করা হয়েছে, রায়ত জমি বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সেটা এখন তারপরে করা হয়েছে একাধিক জায়গায়। আর এখন এই জমির মালিক মালতী বিবি। পুরো বিষয়টা একটু সহজভাবে বুঝে নিই। চম্পক রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, দেখো, যেটা দেখা যাচ্ছে যে জমি সংক্রান্ত যে দুর্নীতি হয়েছে, সেখানে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা সেখানে ইতিমধ্যেই কিন্তু তিনি জেলে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে নতুন যে তথ্য উঠে আসছে, শেখ ইমরান এতদিন মুখ খুলেনি, সে মুখ খুলেছে এবং সে তথ্য দিচ্ছে যে ওই এলাকায় যে একটি জমি রয়েছে, যে জমিটা হচ্ছে মহেশ্বরপুর মোড়া, জেল নাম্বার 465, এবং সেই জমি যেটা ধান জমি রয়েছে সেটা পরবর্তীকালে দেখা যাচ্ছে এই মালতী বিবি তাকে কিন্তু চরিত্র পরিবর্তন করে সেখানে বিক্রি করা হয়েছে এবং রীতিমতো রায়ত জমি করে সেখানে পেট্রোল পাম্প এবং হোটেল সেখানে গড়ে তোলা হয়েছে। এবং এইরকম ভাবে কয়েকশো বিঘা জমি এইভাবেই জমির চরিত্র পরিবর্তন করে রাজ্য সরকারের যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেহাত করে দেওয়া হয়েছে এবং বিক্রি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে। তারা চাইছেন আরো কিছু নোটিশ উঠে আসবে। অনেক ধন্যবাদ চম্পক। শেখ ইমরান নামে এক ব্যক্তির অভিযোগ, যেখানে মালতী বিবি এবং তার স্বামী শরীফুদ্দিন স্ক্যানারে রয়েছে, কারণ তাদের নামে আপাতত জমি রয়েছে, সেই জমি তাদের নামে কনভার্সন করা হচ্ছে, তারাও সব তৃণমূল ঘনিষ্ঠ। এবার শেখ ইমরান তিনি মূলত অভিযোগ করেছেন এই গোটা বিষয়টা নিয়ে, যেখানে মানে হাজার হাজার জমি, কয়েকশো একর জমি এইভাবে হেরাফেরি করা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শোনেন। আপনি যে এফআইআরটা করেছেন, মানে ঠিক কি ঘটনা ঘটেছিল? শালবনী ব্লকেই প্রায় 300 থেকে 400 একর জমি বেহাত হয়ে প্রমোটারিং কিংবা বিভিন্ন ছোট ছোট কোম্পানিকে সেই দলিল যারা রেজিস্ট্রি করেন, এই রেজিস্ট্রির লক্ষ্যেও ফেক করে আপনার নামের জমি আপনি জাননি আপনার রেজিস্ট্রি হয়ে গেছে। বিএলআর অফিসে ফেক দলিল পাওয়া গেছে। তা কোনো ব্যবস্থা হতো না কোনো প্রশাসনের তরফ থেকে? আমরা যখন 21-এ কমপ্লেন করেছিলাম, আমি সহ আরো অনেকেই, সিআইডি তদন্ত তখনও হয়েছিল। 1-2 মাস পর কোনো কারণবশত ওটা হোল্ড হয়ে যায়। মানে সুমিত রায়ের জন্যই কি হোল্ড হয়ে যায়? উনি তো আছেন, উনি তো সব, উনি ওনার ভূমিকাটা কি? সুমিত রায়ের ভূমিকাটা জেলা থেকে ব্লক পর্যন্ত পৌঁছে গেছিল এবং ম্যান টু ম্যান ফোন করে বলাও হতো, বিভিন্ন ভাবে প্রশাসন দিকেও চাপ দেওয়া হতো। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।